তো মুভির প্রথম সিনে আমরা দেখতে পাই বহু বছর আগের কোরিয়ার ঐতিহ্যবাহী কোরীয় সাম্রাজ্যে সে সময় চারদিক থেকে শত্রুরা রাজ্য দখল নেওয়ার জন্য একের পর এক আক্রমণ চালাচ্ছিল। যুদ্ধে দাম্মাম গোটা সাম্রাজ্যে তখন টালমাটাল। তখন রাজকীয় ধন সম্পদ শত্রুদের হাতে চলে যাওয়ার ভয়ে রাজ্যের সেনাপতি তিনি রাজকোষের সমস্ত মূল্যবান অগণিত ধন সম্পদ সবকিছু একটি জাহাজে বোঝাই করে সমুদ্রের অজানা জায়গায় গিয়ে লুকিয়ে রাখেন। এরপর মুভির গল্পটি কয়েক বছর সামনে এগিয়ে যায়। এখানে দেখতে পাই সমুদ্রের মাঝখানে একটি ভাঙাচোরা নৌকায় মৃত্যুর প্রহর গুনছে একদল মানুষ। খাবার নেই, পানির মজুতও প্রায় শেষ, আর তাদের বেঁচে ফেরার আশাও প্রায় নিভে এসেছে। এই দলের নেতা হিসেবে রয়েছে তার নাম জুন। ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় অন্য একটি জলদস্যু জাহাজ, আর সেই জাহাজের নেতৃত্বে রয়েছে এক সাহসী দুর্ধর্ষ নারী ক্যাপ্টেন, যে কিনা এলিস নামে পরিচিত। সে জুন তার সকল সঙ্গীদের তাদের জাহাজে আশ্রয় দেয়। এরপর এলিসের জাহাজে দেখতে পাই শাং নামের এক অদ্ভুত স্বভাবের জলদস্যু। এরপর দেখা যায় তাদের জীবন এভাবে অনেক দিন কেটে যাচ্ছে। এলিসের জলদস্যু জাহাজে জুন আর তার সঙ্গীরা নতুন জীবন শুরু করেছে। তবে 3 মাস ধরে তারা শুধু মাছ ধরা আর সমুদ্রে ঘুরে বেড়াতেই তারা সবাই বিরক্ত হয়ে উঠেছিল। তারা এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল যা তাদের ভাগ্যকে বদলে দিতে পারে। ঠিক তখনই সেই সুযোগ তাদের সামনে এসে হাজির হয়। সমুদ্রের বুকে তারা একটি জাপানি জাহাজ দেখতে পায়। এতদিন পর লুট করার মতো একটি জাহাজ দেখে জলদস্যুরা আনন্দে উল্লাস করে। তখন জুন নিজেকে একদম দক্ষ যোদ্ধা বলে। তখন সবাই একথা শুনে হাসি ঠাট্টা করতে থাকে, কিন্তু যুদ্ধ করার জন্য জুন এগিয়ে যান। যুদ্ধ শুরু হওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে জুন একাই শত্রুদেরকে ঘায়েল করে ফেলে। তখন এলিস বুঝতে পারে এই মানুষটা সাধারণ কোনো চোর নয়, তার অতীতের মধ্যে নিশ্চয়ই এমন কিছু লুকিয়ে আছে যা সবার কাছ থেকে আড়াল করে রেখেছে। তখনই তারা জাহাজটিকে তল্লাশি করা শুরু করে, কিন্তু তারা তেমন কিছুই পায় না। কিন্তু ঠিক তখনই একটি ছোট ছেলে এমন একটি কথা বলে যা মুহূর্তে সবার বাঘের মোড়কে ঘুরিয়ে দেয়। সে বলে তারা আসলে হারিয়ে যাওয়া এই রাজকীয় গুপ্তধনের সন্ধানে বেরিয়েছে। গুপ্তধনের কথা শুনে সবার চোখে ছানাবড়া হয়ে যায়, কারণ সেই সাম্রাজ্যের সেই হারিয়ে যাওয়া ধন সম্পদ সবার কাছে এক মূল্যবান রত্নের মতো। ছেলেটির কাছে একটি পুরনো ম্যাপ ছিল, কিন্তু সেটি এমন এক ভাষায় লেখা যা কেউই পড়তে পারে না। ঠিক তখনই জুন ম্যাপটিকে দেখে বুঝতে পারে এবং সে বলে এটি সাধারণ কোনো ম্যাপ নয়, এটি সেই হারিয়ে যাওয়া কোরীয় সাম্রাজ্যের গুপ্তধনের পথ নির্দেশনা। তবে রহস্য এখানেই শেষ নয়। ম্যাপের সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত হাতির দাঁতও ছিল। প্রথমে সবাই এটাকে সাধারণ একটি জিনিস ভেবেছিল, কিন্তু তাদের কারো ধারণা ছিল না এই হাতির দাঁতের মধ্যে লুকিয়ে আছে গুপ্তধনের আরো বড় রহস্য। জুন এলিসকে বুঝায় যদি তারা এই ধন সম্পত্তি খুঁজে পায় তাহলে তারা শুধু ধনী হবে না, তাদের পুরো জীবন বদলে যাবে। কিছুক্ষণ সে চিন্তা করার পর এলিস সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে একটাই নির্দেশ দেয়, সবাই এখন প্রস্তুতি নাও, আমাদের গন্তব্য সেই হারিয়ে যাওয়া গুপ্তধনের সন্ধানে আমরা এখনই বেরোবো। আর ঠিক সেখান থেকে শুরু হয় এক রোমাঞ্চকর অভিযান। দীর্ঘ সমুদ্র যাত্রার পর অবশেষে তারা ম্যাপে দেখানো সেই রহস্যময় দ্বীপে এসে পৌঁছায়। তারা বুঝে যায় জায়গাটা মোটেও নিরাপদ নয়। তখন এলিস মানচিত্র হাতে নিয়ে পড়ার জন্য খুব চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তখন জুন মানচিত্রটি নিয়ে বলে, এখন থেকে আমি নেতা, সবাই আমার কথা মানতে হবে। জুন আনন্দের সাথে বলে, এতদিন ধরে মাছ খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি, আজ আমি শিকার করব। সে নিজের সাহস দেখানোর জন্য একটি বনমহিষ শিকার করার জন্য এগিয়ে যায়। কিন্তু এলিস ও অন্যরা দেখে সেখানে শুধু একটা মহিষ নয়, বরং একটি মহিষের পুরো পাল। তখন তারা জুনকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই শোনে না। তখন মহিষটি জুনকে তুলে নিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। তো এটা থেকে সবাই ভেবে বসে জুন মারা গেছে, কিন্তু ভাগ্য যেন এখানে তাকে ছাড়তে রাজি নয়। তারপর নিচে দেখা যায় জুন তখনও সে একটা গাছের ডালে ঝুলে আছে। তখন সে তার কাছে একটি হাতির দাঁত দেখতে পায়। সে বুঝতে পারে এ দাঁত কোনো সাধারণ জিনিস নয়, এর মধ্যে লুকিয়ে আছে গুপ্তধনের নতুন সূত্র। ঠিক তখনই জুন আবার উপরে এসে সবাইকে চমকে দেয়। সবাই তাকে দেখে খুশি হয়, এলিসে মনে মনে খুশি হয়। তখন এটা স্পষ্ট হয়ে যায় যে এলিস আর জুন একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর দেখা যায় এলিস হাতির দাঁতটি হাতে নিয়ে বলে সে এখন বুঝতে পারছে, সে এটাই বলে যে এটাই আসলে একটি ম্যাপ এবং সেই ম্যাপটির উপর গুপ্তধনের অবস্থানে লেখা আছে। এরপর সবাই হাতির দাঁতটি নিয়ে জাহাজে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। এলিস জুন তাদের সঙ্গীদেরকে বলে, তোমরা সমুদ্রে হারিয়ে গিয়েছিলে বলে আমি তোমাদেরকে 3 মাস ধরে আমাদের জাহাজে রেখেছিলাম, কিন্তু এখন থেকে আমাদের জাহাজে শুধু জলদস্যুরাই থাকবে।
যদি আমাদের সাথে আসতে চাও তবে তোমাদেরও জলদস্যু হতে হবে। জুন তাদের দাসী হবে না বলে রাজি হয় না, কিন্তু তারা অন্য সঙ্গীরা এলিসের শর্ত মেনে নিয়ে এবং তার সাথে জাহাজে চলে যায়। ফলে জুন দ্বীপে একা হয়ে যায়। পরে সিনে লিকে দেখানো হয়, সে একজন জলদস্যুর কাছে গিয়ে বলে, আমি গরীয় সাম্রাজ্যের রাজা হতে চাই, তার জন্য আমাকে একটি সেনাবাহিনীর দরকার। যদি তুমি আমাকে একটি সেনাবাহিনী দাও, আমি গরীয় সাম্রাজ্যে হারানো গুপ্তধন খুঁজে বের করে ফিরে আনবো। কারণ আমরা গরীয় সেনাপতির পরিবারকে বন্দি করে নির্যাতন করেছিলাম, তারপর আমরা গুপ্তধনের আসল অবস্থান খুঁজে পাই। একথা শুনে জলদস্যু রাজি হয়ে যায় এবং গুপ্তধন খুঁজতে তার সেনাবাহিনী তার সাথে পাঠায়। এদিকে সব জলদস্যুরা হাতিদার খুঁজে পাওয়ার মজা মাস্তি করছে। তারা বলে যে গুপ্তধন খুঁজে পেলে তারা খুব ধনী হয়ে যাবে এবং তাদের আর কোনো সমস্যাই থাকবে না। এরপর জানা যায় যে এলিসের জাহাজটি এখনও দ্বীপের কাছে নোঙর করে রেখেছে, কারণ সে বিশ্বাস করে যে জুন তার শর্ত মেনে নিয়ে জলদস্যু জাহাজে ফিরে আসবে। এদিকে দ্বীপে জুন জাহাজটির দিকে তাকিয়ে তাকিয়ে জঙ্গলে পাওয়া কিছু শিকড়ের মূল খাচ্ছে, আর সে ভাবছে জলদস্যু হয়ে জাহাজে থাকতে আর ভালো লাগে না। তারপর যখন জাহাজে সবাই ঘুমিয়েছিল, তখন একজন লোক অ্যালিসের কাছে এসে তাকে জানায় যে কেউ হাতিদারটি চুরি করে নিয়েছে। তখন তারা সবাই বুঝতে পারে যে জুন ওটাই চুরি করেছে। অ্যালিস এসে জুনকে মারধর করে এবং তাকে জিজ্ঞেস করে দাঁতটা কোথায়। জুন বলে, হ্যাঁ, আমি দাঁতটায় চুরি করতে জাহাজে এসেছিলাম যাতে তুমি আমার কাছে এসে আমাকে তোমার জাহাজে আসতে বলো। কিন্তু যখন আমি তারটা চুরি করেছিলাম তো তোমার জাহাজের শাং নামে এক লোক আমাকে দেখে ফেলে, তাই আমি তাকে সঙ্গে নিয়ে জাহাজ থেকে পালিয়ে যাই, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে তারটা নিয়ে পালিয়ে যায়। এরপর আমরা শাংকে দেখতে পাই, শাং ছদ্মবেশ ধারণ করে একটি দ্বীপে পৌঁছায়, যেখানে একজন ধনী লোকের কাছে হাতির দাঁত বিক্রি করতে যাচ্ছিল সে, এবং একটি মেয়ে তাকে দাঁতটি বিক্রি করতে সাহায্য করেছিল। আসলে সে হচ্ছে দালাল। ঠিক তখনই জুন এখানে এসে পৌঁছায়। এরপর দেখা যায় অ্যালিস ও তার সমস্ত সঙ্গীরে এসে গেছে এখানে। অ্যালিসকে দেখে শাং ক্ষমা চাইতে শুরু করে। সে বলতে থাকে, আমি একটা ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু অ্যালিস বলে সে তাকে যেতে দেবে না। সে শাং এবং মেয়েটিকে তাকে সাহায্য করেছিল, তাদের ধরে জাহাজে নিয়ে আসে এবং সব জলদস্যুরা এবং শাং এবং মেয়েটিকে জুনকে হত্যা করার জন্য প্রস্তুত হয়, কারণ এটাই তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি। মেয়েটার নাম মাইরন। ঠিক তখন তারা তিনজনকে হত্যা করতে যাচ্ছিল, জুন কোনোভাবেই পালিয়ে যায় এবং হাতি দাঁত নিয়ে এলিসের সামনে এসে হাজির হয়ে বলে, আমি তোমাদের সাথে যাব এবং এই গুপ্তধন পেতে সাহায্য করব, নইলে আমি এই হাতির দাঁতগুলো সমুদ্রে ফেলে দেব। এলিস রাজি হয়ে যায়, কারণ সে জুনকে এত সহজে মরতে দিতে চায়নি। সে শুধু তাকে ভয় দেখানোর জন্য এটাই করেছিল। তারপর তারা সবাই হাতির দাঁতের ওপর থেকে মোড়ানো কাপড়টি সরিয়ে ফেলে এবং যা থেকে একটি ম্যাপ বেরিয়ে আসে, কিন্তু কেউই ম্যাপের ভাষা বুঝতে পারে না। তারপর জুন তা পড়তে শুরু করে, কারণ সে পূর্বের গরীয় সাম্রাজ্যের সেনাবাহিনীতে ছিল। জুন ব্যাখ্যা করে বলে, এই গুপ্তধন খুঁজে পেতে হলে তাদের সমুদ্রের মধ্যে ইন্ডিগো নামক এক জায়গায় যেতে হবে। সেই জায়গার নাম শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ সেই জায়গাটা খুবই রহস্যময় এবং সমুদ্রের মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে। এরপর জুন বলে যে গুপ্তধন পেতে হলে তাদের সমুদ্রের মধ্য দিয়ে ওই বয়ে যাওয়া নদীটিকে তাদের অনুসরণ করতে হবে। এটা শুনে এলিস এবং অন্য জলদস্যুরা ভয় পেয়ে যায়, কিন্তু যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই তারা সবাই রাজি হয়ে যায়। তো এরপর দীর্ঘ সময় ধরে সমুদ্র ভ্রমণ করে অবশেষে হেন্ডিগো নামক একটি জায়গায় পৌঁছায়। বেশি ভিড় এড়াতে মাত্র কয়েকজন একটি ছোট নৌকায় করে নদীর মোহনা এসে পৌঁছায়। তারপর পানির নিচে যাবে এবং তারা পানির নিচে সহজে নিঃশ্বাস নেওয়ার জন্য তারা কয়েকটি শুকরের পেট কেটে নিয়ে তাদের সাথে নিয়ে আসে। সমুদ্রের নিচে বয়ে যাওয়া নদীটিকে অনুসরণ করে তারা একটি রহস্যময় গুহা এসে পৌঁছায়। সবাই বিশ্বাস করে যে এখানে গুপ্তধনটি রয়েছে, তাই তারা আনন্দের সাথে খুঁজতে শুরু করে। কিন্তু তারা যতই খোঁজার চেষ্টা করুক না কেন, গুপ্তধনের সামান্য সূত্র তারা খুঁজে পায় না। তারপর জুন লক্ষ্য করে যে পাথরগুলোর পেছন থেকে একটা বাতাস আসছে। তো সবাই যখন হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, জুন ঠাট্টা করে বলে, এলিস আমাদের ক্যাপ্টেন, তার উচিত আমাদেরকে জীবন রক্ষা করা এবং আমাদের খাদ্যের যোগান দেওয়া। একথা শুনে এলিসের দলের একজন সদস্য রেগে গিয়ে জুনের সাথে মারামারি করতে আসে। তখন জুন তাকে তুলে নিয়ে বাতাসে উড়ে যাওয়ার পাথর দিকে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে পাথরটার ভেতর থেকে আরেকটি জায়গা উন্মোচিত হয়। তারপর জুন বলে, আমি জানি জায়গাটা এখানেই আছে, আমি আগেই বুঝে গিয়েছিলাম, তোমাদের দেখানোর জন্য এটাই করেছি। এরপর তারা ভেতরে গিয়ে দেখে রূপার জিনিসে বড় অনেকগুলো বস্তু। তো সব জলদস্যুরা এটা দেখে আনন্দিত হয়
এবং সবাই ভাবে এটাই সেই গুপ্তধন। কিন্তু জুন বলে এটা আসল গুপ্তধন নয়, এটা শুধু রূপা। তারপর সে বলে গৌরীয় সাম্রাজ্যের স্বর্ণে বড় একটা গড় ছিল, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। সেটা সোনার রূপার চেয়ে 1000 গুণ বেশি মূল্যবান। তারপর সব জলদস্যুরা আসল সোনার গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক তখনই জুন একটা পতাকা দেখতে পায়। সে বলে, আমি এমন পতাকা আগে কখনো দেখিনি, এটা খুব অদ্ভুত। যখন সে এটাকে তুলে নিয়ে দেখে তখন সে বুঝতে পারে এটা একটা পতাকা নয়, বরং একটি ম্যাপ। জুন এলিস যখন সেটার দিকে তাকায় তখন পুরো জায়গাটা কাঁপতে শুরু করে। এরপর বাহির থেকে দেখানো হয় যে লি তার সৈন্যদের নিয়ে এসে পৌঁছেছে এখানে। সেও গুপ্তধনের সন্ধানে এখানে এসেছে। জুন এলিস ভেতরে কারো আসার আভাস পেয়ে আগেই সতর্ক হয়ে যায়। এদিকে সাং সেই ম্যাপটি খুঁজে পায় যা জুন এলিস দেখছিল। সেটির দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে এটা সমুদ্রের একটি ম্যাপ এবং সেই সমস্ত জায়গায় আগেও এসেছে, তাই সে সবকিছুই জানে। সেই গুপ্তধনের একটি সূত্র খুঁজে পায়। ঠিক সেই মুহূর্তে লি এবং তার লোকেরা প্রবেশ করে এবং সবাইকে আক্রমণ করে। এলিসের দলের অনেক সদস্য পালিয়ে জাহাজে চলে আসে, কিন্তু এলিস আর জুন পিছনেই থেকে যায়। যখন লিয়ের লোকেরা তাদের আক্রমণ করে তারা লড়াই শুরু করে। লি যখন জুনকে দেখে মুভির দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে দেখানো হয় যে জুন এবং তার সাথে থাকা চোরের দলটি প্রথমে চোর ছিল না, বরং গৌরীয় সাম্রাজ্যের একটি সামরিক দল ছিল। লিও ওই একই সেনাবাহিনীতে একজন সেনাপতি ছিলেন, কিন্তু যখন তারা ওই সৈন্যর যুদ্ধে আহত হতো সে তাদেরকে হত্যা করত, কারণ তার মনে হতো তারা আর লড়াই করার যোগ্য নয়। এই কারণে তৎকালীন সেনাপতি জুন লিকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করে। লি যখন আবার জুনকে খুঁজে পায় সে প্রতিশোধ নিতে তাকে আক্রমণ করে। এরপর জুন সব রূপোর জিনিসপত্র সমুদ্রে ফেলে দিয়ে সেগুলোর সাথে ঝাঁপ দিয়ে দেয়। লি সেই গুপ্তধন পাওয়ার জন্য তাকে অনুসরণ করে চাপে, কিন্তু সে নিঃশ্বাস নিতে না পেরে উপরে উঠে আসে। ঠিক তখনই এলিস সে এসে দড়ি দিয়ে রূপোর বাক্সগুলো উপরে তোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সেই বাক্সগুলো সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এখন জুন এবং এলিস দুজন পানির নিচে নিঃশ্বাস নিতে না পারায় তখন তারা মৃত্যুর দ্বারপ্রান্তে। ঠিক তখনই একটি তিমি এসে তাদের দুজনকে গিলে ফেলে। জাহাজে সবাই মনে করে জুন এবং এলিস মারা গেছে এবং তারা সবাই কাঁদতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে তারা দুজন তিমির ভেতর থেকে রহস্যজনকভাবে বেরিয়ে আসে, কিন্তু গুপ্তধন সমুদ্রে পুরোপুরি হারিয়ে যায়। এদিকে লি প্রচন্ড রেগে থাকে। তারপর সে জলে একটি পতাকা ভাসতে দেখে। সে ভাবে এটি সেই সমুদ্রের ম্যাপ। এটি দেখে লি বুঝতে পারে আসলে গুপ্তধন অন্য কোথায় আছে, তাই তাদের এই ম্যাপ অনুসরণ করে খুঁজে বের করতেই হবে। যখন এলিসের জ্ঞান ফিরে তখন সে দেখে তার জাহাজই আছে এবং তার সামনে মাইরন বসে আছে। এখানে এলিস এবং মাইরন দুজন ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর এলিস জুনকে জিজ্ঞাসা করে ওই সমুদ্রের ম্যাপটা কোথায়, কারণ এখন সে বুঝতে পারে ওইটাই ছিল আসলে গুপ্তধনের ম্যাপ। জুন বলে, আমি ওটা দেখিনি, হয়তো ওখানে কোথায় পড়ে গেছে। এলিস জাহাজটিকে সে একই জায়গায় নিয়ে যেতে বলে। একথা শুনে তখন মাইরন বলে ওঠে যে সাং ওই ম্যাপের দিকে তাকিয়েছিল, সম্ভবত ওটাই তার কাছেই আছে। এরপর সব জলদস্যুরা সাংকে ঘিরে ফেলে এবং তার শরীর পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি করে, কিন্তু তারা ম্যাপটি কোথায় খুঁজে পায় না, কারণ সেটি ইতিমধ্যে লিয়ের হাতে পৌঁছে গেছে। এরপর তারা সাংকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে বারবার বলতে থাকে সে কিছুই জানে না এবং ম্যাপটি হয়তো কোথায় হারিয়ে গেছে। তখন এলিস রাগে তার লোকদেরকে বলে, ঠিক আছে, ওকে মেরে ফেলো, এখন ওর কোনো কাজেই আসবে না। এরপর সাং তাকে বলে, আমি তোমাদের গুপ্তধনের কাছে নিয়ে যেতে পারবো, কারণ আমি পুরো ম্যাপটি পুঙ্খানুপুঙ্খানুভাবে মুখস্থ করে ফেলেছি। সেই গোপন জায়গায় আগে আমিও গিয়েছিলাম। আমি ছোটবেলা থেকে একটি জাপানি জাহাজে জলদস্যুদের সাথে গিয়েছিলাম, আর জাপানি জলদস্যুরা সব জায়গায় আমাকে ভ্রমণ করিয়েছে, তাই সব জায়গায় আমার চেনা আছে। সে বলে, যদি আমরা গুপ্তধন খুঁজে পেতে চাই তাহলে আমাদের বাগিসাম দ্বীপে যেতে হবে। দ্বীপটির নাম শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ সেখানে পৌঁছানোর জন্য তাদের ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় এবং বজ্রপাত পার করে যেতে হবে। তবুও সবাই বিশ্বাস করে যে যদি এই ঝুঁকি নেই তাহলে সমস্ত যাত্রা অবসান ঘটবে এবং তারা সেখানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত নেয়। কিন্তু তারা কিভাবে দ্বীপে যাবে তাদের তো কোনো পথ জানা নেই। তখন সাং ফিসফিস করে বলে, আমি ওখানকার পথ জানি, আমি তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু তোমরা আমাকে এই জাহাজের ক্যাপ্টেন বানাতে হবে। সবাই তখন রেগে যায়, কিন্তু সাং বলে, ক্যাপ্টেন হওয়াটা আমার ছোটবেলায় থেকেই স্বপ্ন, আর আমার এমন একটা বিপজ্জনক জায়গায় যাচ্ছি, আমি জানি না আমরা আর কখনো ফিরবো কিনা, তাই দয়া করে আমার এই একটা ইচ্ছা পূরণ করো। অবশেষে এলিস রাজি হয়।
পরের দৃশ্যে দেখা যায় সাং এবং ক্যাপ্টেন আর এলিস জাহাজের সবার জন্য রান্না করছে। জুন তার সাথে যোগ দিয়ে এবং তার রান্না করা খাবার খায় এবং তাকে মুগ্ধ করার জন্য প্রশংসা করতে থাকে। এদিকে অন্য জলদস্যুরা খাবারকে বমি করতে থাকে। এলিস ভাবে জুন তার রান্না করা খাবারকে সত্যি ভালো লেগেছে, তাই সে তাকে আবারও খাবার দেয় এবং জুন অনেক কষ্ট করে খায়। এরপর এলিস মিলান একসাথে কিছু সময়টা কাটায়। তখন এলিস কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে। তারপর জুন তার প্রতি নিজের ভালোবাসার কথা স্বীকার করে এবং জুন বুঝতে পারে যে এলিস তাকে পছন্দ করে। পরে দেশে লি এবং তার সেনাবাহিনীকে দেখানো হয় তারা একই ম্যাপ ব্যবহার করে বাগিসাম দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। লি ম্যাপে কিছু মানুষের মাথা দেখতে পায়, কিন্তু সে সেগুলোর অর্থ বুঝতেই পারে না। এদিকে সাং এর চালানো জাহাজটি এগিয়ে চলছে। তারপর তারা সমুদ্রের জল টকবক করতে দেখে। এটা দেখে এলিস বলতে থাকে সামনে একটি ভয়ঙ্কর বিপদ আসছে, জাহাজটি বাঁচানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু সাং রেগে গিয়ে বলে, আমি এই জাহাজের ক্যাপ্টেন, আমি না বলা পর্যন্ত কেউ কিছু করতে পারবে না। হঠাৎ আকাশ ভয়ঙ্কর হয়ে ওঠে এবং জলদস্যুরা এতদিন ধরে যে বিপদের ভয় পাচ্ছিল তা অবশেষে এসে পড়ে। একটি বিপজ্জনক বজ্রপাত জাহাজে আঘাত হানে। মুহূর্তের মধ্যে জাহাজের কিছু অংশ ভেঙে পড়তে শুরু করে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। তারপর এলিস একজন সত্যিকারের ক্যাপ্টেনের মতন জাহাজটিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রাণ চেষ্টা করে। এদিকে সাং সমুদ্রে পড়ে যেতে উদ্ধৃত হয়, কিন্তু জুন এসে তাকে বাঁচিয়ে দেয়। অনেক কষ্ট করে তারা জাহাজটিকে সামনে এগিয়ে নিতে যায় এবং ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে আসে আর তারা সূর্যের আলো দেখা পায়। যখন তারা তাকিয়ে দেখে তারা সেই বাগিসাম দ্বীপটি খুঁজছিল, সেটি তাদের সামনেই। এরপর কিছু লোক দুটি নৌকায় করে সেই দ্বীপে পৌঁছানোর জন্য প্রস্তুত হয় আর বাকিরা জাহাজে দেখাশোনা করার জন্য সেখানেই থেকে থাকে। যেহেতু সাং এখনো তাদের ক্যাপ্টেন, তাই সবাই তাকে জিজ্ঞেস করে গুপ্তধন কোথায় আছে, কিন্তু সাং নিজেও এর সঠিক অবস্থানের কথা জানে না। তাই সে বলে এটা নিশ্চয়ই হয়তো এই দ্বীপের কোথায় আছে, আমরা সবাই একসাথে খুঁজলে এটাই পেয়ে যাব। এদিকে লি এবং তার লোকেরা কোনোভাবেই বাগিসাম দ্বীপে এসে পৌঁছে যায় এবং গুপ্তধন খুঁজতে শুরু করে। সাং এদিকে গুপ্তধনের অবস্থান জানে না, তাই তাদের লোকদেরকে এখানে গর্ত ঘুরতে বলে এবং তারা হয়তো কোথাও না কোথাও এটা খুঁজে পাবে। এদিকে জুন এলিস লক্ষ্য করে যে পাহাড়ের একই জায়গায় বারবার বজ্রপাত হচ্ছে। জুন এলিসকে বলে এখানে অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসছি। এবং সে তাকে আরো একটি কথা বলে, আমার আসলে গুপ্তধনের দরকার নেই, আমি এসব কিছু শুধু তোমার জন্য করছি, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। একথা শুনে জুনের প্রতি এলিসের ভালোবাসা আরো বেড়ে যায়। তারপর এলিস তাকে বলে ঠিক আছে, সাবধানে যেও। এরপর জুন চলে যায়। জুন অনেক পাথর বেয়ে কষ্ট করে অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। সেখানে কিছু খুঁটিতে মানুষের মাথা খুলি দেখতে পায়। তখন লি এবং তার লোকেরা তারাও এখানে এসে পৌঁছায়। তাই জুন সাথে সাথে কোথাও গিয়ে একটা লুকিয়ে পড়ে। খুঁটিগুলোর উপর কিছু চিহ্ন দেখে লি বুঝতেই পারে না এই মানচিত্রে ছবিটা কেন আঁকা হয়েছিল। সে ভাবে গুপ্তধন সম্ভবত এই খুঁটিগুলোর নিচেই লুকোনো আছে। এরপর সে তার সৈন্যদেরকে আদেশ করে এক এক করে সব খুঁটিগুলো সরিয়ে ফেলতে, কিন্তু সৈন্যরা সেগুলো স্পর্শ করার সাথে সাথে তাদের উপর বজ্রপাত হয়। লি আবারও দেখে খুঁটিগুলো সরিয়ে ফেলার আদেশ দেয়। একজন সৈন্য একটি খুঁটি স্পর্শ করার সাথে সাথে তার নিচ থেকে ধারালো ছুরি বেরিয়ে আসে এবং সৈন্যকে হত্যা করে ফেলে। তখন তারা বুঝতে পারে প্রতিটি খুঁটির নিচে আলাদা আলাদা পাতা আছে। ঠিক তখন লি একটি পতাকা দেখতে পায়। এটি কোনো সাধারণ পতাকা নয়, বরং গরীয় সাম্রাজ্যের শেষ সেনাপতির পতাকা। লি ভাবে আসল গুপ্তধন হয়তো এই পতাকার নিচে লুকানো আছে, তাই সে পতাকার দ্বন্দ্বটি সরিয়ে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয়, এর মধ্যে কোনো পাতা নেই। জুন গোপনে এই সব কিছু দেখছে। এদিকে সাং জলদস্যুদের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কারণ তার ভিতর ভয় ছিল গুপ্তধন খুঁজে না পেলে তাকে বাঁচতে হবে না। ঠিক তখনই সে পেঙ্গুইনের মুখে সোনা দেখতে পায়। এটা দেখে সে জোরে জোরে চিৎকার করে এবং সবাইকে ডেকে ওঠে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই পেঙ্গুইনটি চলে যায়। তখন জলদস্যুরা মনে করে সাং আবার তাদের সাথে মিথ্যা নাটক করছে, তাই তারা তাকে হত্যা করতে উঠে পড়ে লাগে। ঠিক তখনই পেঙ্গুইনটি ফিরে আসে এবং তার মুখে স্বর্ণ দেখা যায়। সবাই নিশ্চিত হয় যে গুপ্তধন এর কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। তখনই সবাই দেখে যে লিয়ের লোকেরা জাহাজে আক্রমণ চালাচ্ছে। এদিকে লি এবং লোকেরা মাটির নিচে বাক্সটি খুঁজে পায়। তারা বাক্সটি দেখার সময় একজন লোক বুঝতে পারে যে জুন সেখানে কোথাও লুকে সব দেখতে পাচ্ছে। এলিস ও জুনের সাথে থাকা লোকদেরকে বলে, যাও পাহাড়ের চূড়ায় থাকা জুনকে রক্ষা করো, তার সাহায্যের প্রয়োজন হতে পারে, আর আমরা গিয়ে জাহাজ রক্ষা করব। এই বলে কিছু লোক জুনকে উদ্ধার করতে যায়, আর এলিস এবং তার সাথে থাকা জলদস্যুরা তাদের জাহাজ রক্ষা করতে যায়। এদিকে লি এবং তার লোকেরা মাটির নিচে একটি বাক্স খুঁজে পায় এবং সেই বাক্সটি খুলে তার ভেতর কোনো গুপ্তধন খুঁজে পায় না।
সেখানে শুধু একটি মুখোশ ছিল। লি যখন মুখোশটির দিকে তাকিয়েছিল তখন জুন এসে সেটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে জুনকে রক্ষা করার জন্য তার লোকেরা এসে লিয়ের সৈন্যদের সাথে লড়াই শুরু করে। তখন জুন বলে, লড়াই করো না, এটা আমার আর লিয়ের মধ্যে লড়াই। সে মুখোশটির জন্য লির সাথে তলোয়ার লড়াই শুরু করে। এদিকে সাং ভাবে যে যদি এই পেঙ্গুইনটিকে অনুসরণ করে তাহলে গুপ্তধনটি কোথায় আছে তা খুঁজে পাবে। তাই সে পেঙ্গুইনটির পায়ে একটি দড়ি বেঁধে দেয়, সেটিকে অনুসরণ করতে থাকে। কিন্তু পেঙ্গুইনটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এদিকে যখন জুন আর লি লড়াই করছিল তখন মুখোশটি তাদের হাত থেকে পড়ে সরাসরি সাংয়ের মাথায় গিয়ে পড়ে এবং সে সেটা হাতে নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে দেখে যে মুখোশটি দেখে ঠিক সেই পাহাড়ের মতো। তখন সে পাহাড়ের ভেতর গুহায় ঢুকে পড়ে। এদিকে এলিস এবং তার লোকেরা জাহাজে পৌঁছানোর আগেই লিয়ের লোকেরা তাদের জাহাজটিকে ধ্বংস করে দেয়। তাই এই ভয়াবহতার জবাব দেওয়ার জন্য এলিস এবং তার সঙ্গী জলদস্যুরা লিয়ের জাহাজে আক্রমণ করে। এদিকে সাং যখন পাহাড়ের ভেতর গুহায় পৌঁছায় তখন সে গরীয় রাজ্যের ধন সম্পদ বহনকারী জাহাজটি খুঁজে পায়। তারপর সে জাহাজের ভেতরে গিয়ে গুপ্তধনগুলো পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই জাহাজে থাকা পেঙ্গুইনগুলো তাকে আক্রমণ করতে শুরু করে। এদিকে এলিস ও তার সঙ্গীরা লিয়ের লোকদের সাথে লড়াই করে সবাইকে মেরে ফেলে। তারপর তারা বুঝতে পারে যে জাহাজটি এখনই ভেঙে পড়তে চলছে, আমরা এখানে থাকলে আমরা মারা যাব। তখন তারা এই জায়গা ত্যাগ করতে যায়। ঠিক তখন এলিস তাদের দিকে একটি জাহাজ আসে দেখে। এটি গরীয় রাজ্যের স্বর্ণে ভর্তি একটি জাহাজ, যা সাং বের করে আনতে সক্ষম হয়। সবকিছু বিস্ফোরণ হয়ে যাওয়ার ঠিক মুহূর্তে এলিস এবং তার সঙ্গীরা স্বর্ণবতীর জাহাজে উঠে যায়। এদিকে পাহাড়ের উপর জুন আর লিয়ের মধ্যে শেষবারের মতো মুখোমুখি রক্তক্ষয়ী যুদ্ধের লড়াই চলছে এবং এক পর্যায়ে জুন লিকে পরাজিত করে ফেলে। কিন্তু ভাগ্যের এই বিচারে যেন আরো নির্মম হয়েছিল। প্রকৃতির ভয়ঙ্কর শক্তির সামনে শেষ পর্যন্ত লি আর টিকতে না পেরে তার বজ্রপাতে মৃত হয়। অন্যদিকে সমুদ্র তখন শান্ত নেই। সমুদ্রে বিশাল ঢেউ উঠতে শুরু করে, মনে হয় জাহাজটিকে এখনই গ্রাস করে দিই। এলিসের জাহাজটি নিয়ন্ত্রণ হয়ে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এলিস একজন সত্যিকারের ক্যাপ্টেনের মতো জাহাজের হাল ধরতে দাঁড়ায়। অসীম সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে সে বিশাল ঢেউর সঙ্গে লড়াই করে নিজের মানুষের নিরাপদে নিয়ে যেতে সক্ষম হয়। এরপর জুন ও তার সঙ্গীরা আনন্দের সাথে দ্বীপের তীরে এসে পৌঁছায়। পরের সিনে দেখানো হয় যে জুন আর এলিস বাকি জীবন একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। অবশেষে জুন এলিসের ভালোবাসার পুনর্মিলন হয়। কিন্তু এই অভিযানের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু গুপ্তধন ছিল না, ছিল সত্যিকারের একজন সঙ্গী পাওয়া, যেটা যে কোনো ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান। আর এই সিনেমাটি একটি সুন্দর বার্তা দিয়ে যায় যে এই গল্প শুধু হারিয়ে যাওয়ার এক রাজকীয় গুপ্তধনের খোঁজার নয়, এটি এমন কিছু মানুষের গল্প যা লোভের মাঝে বন্ধুত্ব খুঁজে পাওয়া যায়, বিশ্বাসঘাতকতার মাঝেও বিশ্বাস করতে শেখা যায়। আর এত অসংখ্য বিপদের মুখোমুখি হয়ে নিজেদের স্বপ্ন আর স্বাধীনতার জন্য তারা লড়াই করে গেছে। শেষ পর্যন্ত গুপ্তধনের ভাগ্য বদল দিলেও সবচেয়ে বড় সম্পদ ছিল একে অপরের প্রতি বিশ্বাস। আর এভাবে শেষ হয় জুন এলিসের অবিশ্বাস্য সমুদ্র অভিযানের গল্প। তো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর সমুদ্র অভিযানের গল্প আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতে সিনেমাটি সবচেয়ে পছন্দের চরিত্র কে ছিল, জুন, এলিস নাকি অন্য কেউ, সেটাও লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন, এবং এরকম দারুণ মুভি এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।